ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা তাকে চাকরি দিয়েছেন এটা উনি বলেন, নিয়োগ দিয়েছেন এটা উনি বলেন, কিন্তু প্রথম থেকেই উনার অবস্থান আপনাদের বিপক্ষে ছিল। কারণ আপনি যেটা বললেন সেটার সাথে আমি একমত। আপনাকে টার্গেট করা হয়েছে, কিছু ক্ষেত্রে নাহিদ সাহেবকে টার্গেট করা হয়েছে, আসিফ সাহেবকে টার্গেট করা হয়েছে। যেমন আমি আরেকটা ছোট কথা বলি, সকল দায় দায়িত্ব আপনাদের উপরে পড়তেছিল, কিন্তু কারণ এই সরকার আপনারা বসাইছেন, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, কিন্তু আপনাদের কন্ট্রোলে অনেক কিছু ছিল না, যেটা আপনাদের কথা আমরা বুঝতে পারি পরে। আমি যেটা দেখি আর কি, যারা মাহফুজ আলম, আমি যেটা দেখি যে আপনি এটার মধ্যে বলতেছিলেন যে আপনার পলিটিক্যাল জার্নিটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এর মধ্যে থেকে হচ্ছে যে পলিটিক্যাল জার্নিটা ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ যে কোনো ব্যর্থতা, এটা সরকারের ব্যর্থতা হোক, এনসিপির ব্যর্থতা হোক, সাধারণ একটা মবকে কন্ট্রোল করতে না পারা হোক, সেইটার জন্য আসলে দায়টা আপনার উপর যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে। কিন্তু আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে এই আন্দোলনের একজন মানে পেছনে থাকা, যিনি এই পুরো আন্দোলনটার অর্কেস্ট্রার একটা কন্ডাক্টরের ভূমিকা নিছেন, তার কথা বলছেন। কিন্তু আপনি তথ্যমন্ত্রী হওয়ার পরও বা নাহিদ সাহেব তথ্যমন্ত্রী থাকার পরও আমরা দেখলাম ইউনূস সাহেবের মুখপাত্র হিসেবে কাজ করতেছেন একজন প্রেস সচিব। এই যে আগে আমরা দেখতাম কিন্তু তথ্যমন্ত্রীরা সরকারের এটার দায়িত্ব নিলেন, এই যে আপনাদের হাত থেকে যে মাইকটা নিয়ে নেওয়া হলো বা মাইকটা যে আপনাদের হাতে থাকলো না, এটার কারণ কি বলে আপনি মনে করেন? অনেক গালি খাইছি আমি আরো কিছুদিন খাইতে চাই, সমস্যা নেই। মানুষকে বুঝতে দেওয়া উচিত, আসলে ধীরে ধীরে যখন আনফাল্ড হবে, বোঝা শুরু করবে মানুষ, বাট যখন মানুষ বুঝবে দে উইল ফিল সরি ফর আস। গভর্নমেন্টের দায়িত্বের বিষয়টা আমি মনে করি এটা সার্টেইন। গভর্নমেন্টে আসলে ছাত্র উপদেষ্টাদের ব্যাপারে যেই পরিমাণ এক্সক্লুসিভলি ছাত্র উপদেষ্টাদেরকে ধরা হয়েছে এবং তাদেরকে সবকিছুর জন্য দায়ী করা হয়েছে, কিন্তু গভর্নমেন্টের অন্যান্য অ্যাডভাইজারদের বিষয়ে বা পুরা ইকোসিস্টেমটা কেমনে চলে সেই বিষয়ে মানুষ খুব রিসেন্টলি বোঝা শুরু করছে যে আসলে এটা কেমনে চলছে গত 1.5 বছর। হ্যাঁ, সো আমি মনে করি মানুষকে বুঝতে দেওয়া উচিত, আমার বলা উচিত না এখনো। আপনি দায়িত্বের শেষ দিকে এসে কিন্তু এই কথা বলছেন যে আপনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, সম্প্রতি স্পষ্ট করে বলছেন শেষ 4 মাস আপনাকে কাজই করতে দেওয়া হয়নি। আমি এটার সাথে লাগা আরো বলি, আপনি গভর্নমেন্টকে এখনো সেভ করতে চাইতেছেন বা গভর্নমেন্টের নিয়ে এখন কথা বলতেছেন, কিন্তু দেখেন আপনি যখন বিদেশে আক্রান্ত হয়েছিলেন তখন তীব্র প্রতিবাদ করছিলেন, কিন্তু এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি তখন অভিযোগ করেছেন সরকার উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে হত্যার সম্মতি তৈরি করা হয়েছে। আপনি এই বক্তব্যটা ভিন্নমত পোষণ করছেন, এরকম আমরা শুনি নাই। আমরা কিন্তু স্পষ্ট এইটার মধ্যে দেখতে পাচ্ছি যে আপনারা এক ধরনের উপদেষ্টা ছিলেন আর অন্যরা অন্য ধরনের উপদেষ্টা ছিল। আমি আপনার কথা বলতেছি না, আপনার অন্য যে 2 উপদেষ্টা ছাত্রদের মধ্যে থেকে আসছেন তাদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ, সরাসরি দুর্নীতির অভিযোগ আসছে। আপনার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আসছে সেটা আমি আপনার পরে বলতেছি। আপনার বিরুদ্ধে পরিবার, আপনার ভাই ইত্যাদি ইত্যাদি নিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ আসে। তাহলে আপনারা কি উপদেষ্টারা কি মানে সরকারের মধ্যে 2 ভাগ হয়েছিলেন? অনেক উপদেষ্টারা কিন্তু এরকম বলতে চেষ্টা করছে যে আমরা অনেক কাজ করতে পারি না, বিকজ ইঙ্গিতটা হচ্ছে আপনারা। আবার আপনারা একদম সরাসরি বলছেন এই উপদেষ্টারা আপনাদের হত্যাযোগ্য করছে। আপনি বলছেন আপনাকে কোনো কাজ করতে দেওয়া হয় না, একটু যদি বলেন। ওকে, আমি মনে করি আমি যেটা একটু আগে বললাম সেটা, যে ইতিহাস নিজে কথা বলা শুরু করবে। সো আমি আর কিছুদিন ধৈর্য ধরি এবং মানুষের গালি সহ্য করি। মানুষ যখন জানতে পারবে দে উইল ফিল সরি ফর আস 3 স্টুডেন্ট লিডার্স এবং স্পেশালি অ্যাবাউট মি, কারণ আমি তো সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছি। সো লেটস সি আই এম নট টকিং রাইট নাও অ্যাবাউট দিস থিংস। ঠিক আছে, কারণ হচ্ছে আপনি যেটা বললেন যে একবার স্পষ্টভাবে আমি যদি বলি, প্রথম দিকে যেটা বলা হইলো যে অনেকে বলার চেষ্টা করছে যে আমরাই সবকিছু ঠিক করি, দ্যাট ইজ নট ট্রু। কিন্তু এই কথাগুলি তো ডক্টর মোহাম্মদ ইউনূস এই ধারণাগুলি সবচেয়ে বেশি দিয়েছেন। আমি একদম নিরপেক্ষভাবে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস এই ধারণাগুলি সবচেয়ে বেশি দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলছেন যে এটা মানে এই ধারণাগুলি এবং উনার ব্যর্থতার দায় উনি শিফট করছেন আপনাদের কাঁধে। উনি ইশাককে মেয়র হইতে দেন নাই, এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা চাপাইছেন হচ্ছেন আসিফের ঘাড়ে। আমি একদম স্পষ্ট এটা বলতে পারি। ওকে, লেট হিস্টোরি স্পিক্স।
Speak about হিস্ট্রিটা আসবে কোত্থেকে? হিস্ট্রিটা আসবে কোত্থেকে? মানে ঘটনা হইতেছে যে জুলাই আন্দোলনকে এখন অনেকে বলতেছেন ব্যর্থ, আপনাদের উপর আশা হতো, কিন্তু এটাতে আপনারা দায়ী নাকি আর কেউ দায়ী, এটাও তো আমাদের আসলে একটু বুঝতে হবে, মানে এটা তো বোঝাও দরকার, তাই না? আই থিঙ্ক মানুষ বোঝা শুরু করছে, গত 4-5 মাসে অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক বক্তব্য, অনেক ধরনের মানে আন্ডারস্ট্যান্ডিং মানুষের মধ্যে গ্রো করছে, হ্যাঁ, এবং আর এটা ধীরে ধীরে গ্রো করবে। এখন আমরা যদি এটা যখন আমরা ব্যাখ্যা দিব তখন মনে হবে যে আমরা বলছি, কিন্তু আমরা যখন ব্যাখ্যা না দিয়ে যখন ইতিহাস ব্যাখ্যা দেওয়া শুরু করবে, রিয়েলিটি ব্যাখ্যা দেওয়া শুরু করবে, যখন সোসাইটির ডিফারেন্ট সেগমেন্টস এন্ড ডিফারেন্ট রিয়েলিটিস ব্যাখ্যা দেওয়া শুরু করবে, আই থিঙ্ক দ্যাট উড বি কনভিন্সিং। আরেকটা কথা বলি যে বলা হয়েছিল যে ইউনূস সরকার ক্ষমতা আসার পরপরই তার উপদেষ্টারা তার ব্যাংকের যে স্টেটমেন্ট আগে কি ছিল পরে ছিল সেগুলি প্রকাশ করবে, সেগুলি যে প্রকাশ করা হয় নাই। আমাকে কয়েকজন উপদেষ্টা পার্সোনালি বলছেন যে তারা কিন্তু সেই স্টেটমেন্ট বা তাদের আয় ব্যয়ের হিসাব তারা দিছেন, তারপরও ডক্টর ইউনূস যে এটা প্রকাশ করলেন না, এইটার একটা কারণ কি আপনারা বাধা দিচ্ছেন ছাত্র উপদেষ্টারা? কারণ যেহেতু আপনাদের অনেক টাকা বাড়ছে। না, আমাদের কোনো টাকা বাড়ে নাই। আমি জানি না টাকা বাড়ার কথা কারা বলতেছে, কি বাড়তেছে। আমার বাড়ে নাই, অন্তত আমি ব্যক্তিগতভাবে বলতে পারি। আরেকটা হচ্ছে আমার স্টেটমেন্ট কিন্তু জমা দেওয়া আছে, আমি গভর্নমেন্টে, কিন্তু গভর্নমেন্ট এটা প্রকাশ করে নাই। কারণটা কি তাহলে? কারা এটা আটকাইলো? আই ডোন্ট নো অ্যাবাউট দিস, বাট আমি ক্যাবিনেট ডিভিশন আমাদের জমা দেওয়ার কথা, আমার জমা দেওয়া আছে আরো, আই থিঙ্ক এটা জুলাই আগস্টের দিকে জমা দেওয়া আছে। এই যে হত্যার নেরেটিভ তৈরি করা, এখন হত্যার নেরেটিভ তৈরি করা বা হত্যাযোগ্য করে তোলা, এই কথাটা এত ব্রড, মানে আপনার তো আলাদা করে কিছু বলার নাই। আপনাকে কিন্তু আসলে হত্যার নেরেটিভের জন্য দায়ী করা, হত্যাযোগ্য করা, সেটা আপনার ক্ষেত্রেও বহুবার হয়েছে। এইটা কি আসলে করাটা ঠিক হয়েছে? যে ধরেন আপনি একটা লোক একটা পক্ষ নিছে, যেই পক্ষটা আসলে ফেসিবাদের সরাসরি পক্ষে গেছে, আপনি তার বিরুদ্ধে স্পেসিফিক কিছু করেন, সে তো ফেসিবাদের পক্ষে এমনি এমনি যায় নাই, সে দুর্নীতির কারণে গেছে, সে অন্যান্য অনেক কিছু করছে বলেই সে এখানে গেছে, সে কোনো আদর্শগত কারণে কাউরে সাপোর্ট করে নাই। তো আপনি তার সেইটা দেখেন যে সেইটা কইরা সে কি সুবিধা নিছে, আপনি তার বিরুদ্ধে হত্যা মামলা দিতেছেন। আপনি দেখেন এই শাকিল রূপা থেকে শুরু করে আনিস আলমগীর, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, প্রত্যেকের ক্ষেত্রে একই কথা কিন্তু সত্য। এগুলো আপনারা কেন করতেছেন আপনি বলেন? না, আমরা শুনেন, এখানে হচ্ছে যে আপনি যেভাবে বললেন, আমি তো এই কথাটা বললাম, আমি একজন লয়ার স্টুডেন্ট এবং আমরা সারা জীবন এই আওয়ামী লীগের হিউম্যান রাইটস অ্যাবিউজের বিরুদ্ধে কথা বলছি। আমরা আজকে হুট করে হিউম্যান রাইটস অ্যাবিউজার হয়ে যাইতে পারি না। সো আমাদের পজিশনটা খুবই ক্লিয়ার ছিল। যদি আমাদের কাছ থেকে শুনতে চান, আমাদের কাছ থেকে হচ্ছে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক, লিগাল ফ্রেমওয়ার্কের আন্ডারে ওনাদের শাস্তির ব্যবস্থা করতে হবে, ওনাদের অ্যাকাউন্টেবিলিটির ব্যবস্থা করতে হবে, ট্রান্সপারেন্সির ব্যবস্থা করতে হবে। সাংবাদিকরা প্রশ্নহীন থাকতে পারবেন, রাজনৈতিক নেতারা প্রশ্নহীন থাকা যেরকম সঠিক না। আপনি আমাকে প্রশ্ন করতেছেন, আমারও আপনার অধিকার থাকা উচিত আপনাকে প্রশ্ন করার, আপনার প্রতিষ্ঠানকে প্রশ্ন করার। অবশ্যই 100%, দ্যাট ইজ সেটা গত 1.5 বছরে সম্ভব হয় নাই, কেননা আমরা বারবার চেষ্টা করা সত্ত্বেও। ফলে আপনি একটা ফ্রেমওয়ার্ক ছাড়া আর প্রশ্নটা যতটা না আইনের, তার চেয়ে বেশি লেজিটিমেসি। কিন্তু দুই কথা বলতেছেন মাহফুজ সাহেব, আপনি বলতেছেন তাদের শাস্তি হইতে হবে, আপনি তো বিচারক না, আপনি তাদের অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে, তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে, সেটা কিন্তু অন্য কথা। আপনি কিন্তু ওই 2013 সালে শাহবাগের মতো কথা বলতেছেন, ফাঁসি চাই। আপনি শাস্তি নিশ্চিত করতে হবে, এটা আপনি কেমনে বলবেন? আপনি তো ইউ আর নট, না আপনি তো জাজ না মাহফুজ। শোনেন খালেদ ভাই, আমি as far as I know you were in সার্ভিস, সো আপনি এই শাস্তি নিশ্চিত করা, শাস্তির দাবি করা আর শাস্তি দেওয়া দুইটা যে আলাদা জিনিস আপনি জানেন। আমি যে কোনো মানুষেরই শাস্তি দাবি করতে পারি, এটার জন্য আমি শাহবাগের পক্ষের হয়ে ওঠে না। শাহবাগ ফাঁসি চাইছে, সো দ্যাট ইজ টু মানে ডিফারেন্ট। আপনি হুট করে এখন বাংলাদেশে যেটা হয় আর কি, জেনারেলাইজেশনটা শাহবাগ শাপলা, হুট করে আমরা সবাই শাহবাগ শাপলার ভিতরে ঢুকে পড়ি। এটার ভিতর বাইরে থেকে বের হওয়ার জন্য তো চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আপনার সম্পর্কে বলা হয় যে বিগত 1.5 বছরে আপনি রাজনৈতিক দিক দিয়ে একটা স্থিতির মধ্যে আসতে পারেন নাই। মানে আপনি একটু তরল, একটু লিকুইড ফর্মে ছিলেন, একটু ভোলাটাইল ছিলেন, ও তরলের চেয়েও বেশি। মানে আপনি আসলে নিজের জায়গাটাই সবসময় খুঁজে বেড়াইছেন, ফেসবুকে পোস্ট দেওয়া সরাইছেন, যেটা বলতে চাইছেন সেইটা আবার পরে দেয়া কারেকশন করছেন। এইটা কেন? মানে এইটার কারণটা কি? এইটা সম্পর্কে কি বলবেন মাহফুজ? বরং আমি মনে করি যে আসলে ফেসবুকে যে অ্যাক্টিভিজম,
অ্যাক্টিভিজমটা আসলে একটা একটা ব্যাকরণ মেনে চলে। ওই ব্যাকরণ আসলে আমি তো ফেসবুকে আমার আগে যারা আছে ফ্রেন্ডস আমার জানে, আমি ওই লেখালেখি করতাম মাঝে মধ্যে কিছু ইন্টেলেকচুয়াল টক্স বা কোনো বইয়ের এক্সার্পটস বা এরকম কিছু একটা। তো আমি পলিটিক্যাল এই যে মেসেজিং জিনিসটা, এটাতে তো এই ব্যাকরণ তো আমার নাই, জানা নাই। এটা একটা আমি মনে করি যে একটা জায়গা হয়েছে। আমার চেয়ে কঠোর কথা আরো বিতর্কিত জিনিস বলে অনেকের ব্যাপারে এই অভিযোগ নাই, যেটা আমার 4-5টা স্ট্যাটাসের ব্যাপারে আছে। সো ইট ইজ অ্যাবাউট যে আপনি আসলে কিভাবে মেসেজিংটা করেন, পলিটিক্যাল মেসেজিংটা করেন। বাট যেটা বললেন স্থিরতা বা তরলতার বিষয়ে, সেটা আমি বলবো যে আই ওয়াজ অলওয়েজ কনসিস্টেন্ট ইন মাই ফিলোসফি এবং ইডিওলজি। এটা আমার খুবই কনসিস্টেন্ট পাথ, সেটা অনেক বছর ধরেই। অবশ্যই আমি ইভলভ করতেছি, আমার অনেক চিন্তা ইভলিউশন করছে, অনেক বাস্তবতার ভিতর দিয়ে আমি আরো হয়তো চেষ্টা করতেছি নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য, সাজিয়ে নেওয়ার জন্য। আমি মনে করি এটা একটা জার্নি, এই জার্নিতে আমি আছি। কেউ যদি স্থির বিশ্বাসে বিশ্বাসী হয়ে যায়, তাহলে তার আর কোনো পলিটিক্যাল ফিলোসফিক্যাল জার্নি থাকে না। সো আপনি ওই তরল যেটা বলছেন, দ্যাট ইজ গুড ফর মি। ফ্লুইডিটি থাকা তো ভালো। আপনি ঠিক কখন বুঝতে পারলেন যে এনসিপির সঙ্গে আপনি আর থাকতে পারবেন না, বা এনসিপির রাজনীতিটার সাথে আপনি আর একমত নন? এটা ভাইস ভার্সাও হতে পারে। এনসিপিও হয়তো বুঝতে পারে যে আপনাকে নিয়ে আর রাজনৈতিক পথে আগানো সম্ভব না বা রাজনীতি করা সম্ভব না। সেটা আপনি ঠিক কখন বুঝতে পারলেন? না, এরকম না বিষয়টা যে এনসিপি আমাকে নিয়ে রাজনীতি করতে চাচ্ছে না, বরং তারা এখনো চাচ্ছে যে আমি যাতে তাদের সাথে যুক্ত হই। বাট প্রথম যে কথাটা, সেটা হচ্ছে এনসিপি তো অবশ্যই গভর্নমেন্টে থাকাকালীন সময় আমরা নীতিগতভাবে অবশ্যই আমরা তরুণদের পক্ষে যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন। ওই আপনাদের কথা থেকে একটু যদি আপনি পরিষ্কার করেন যে আপনি আসলে 10 তারিখ, আপনি ঠিকই বলছেন যে 10 ডিসেম্বর আপনারা ক্ষমতা থেকে সরলেন, মানে উপদেষ্টা পদত্যাগ করলেন। 11 ডিসেম্বর বা 12 ডিসেম্বর হচ্ছে জনাব শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো রাজপথে। ওই সময়ের মধ্যে থেকে আবার একটা জামাত ইসলামের সাথে জোটের কথা বলা হলো। তো আমি যদি একটু টাইমলাইন আপনি বুঝতে চেষ্টা করি, আপনার পরামর্শ সবাই চান। আমি যারা দেখি জুলাই আন্দোলনে যারা ছিলেন তারা আপনার সাথে পরামর্শ করেন, আপনাকে বুঝতে চান। তো সেই ক্ষেত্রে আপনি বিএনপির সাথে জোট হলে আপনি কি এনসিপি রাজনীতির সাথে থাকতেন? সেটা আমার মনে হয় যে বিএনপির সাথে জোটের বিষয়ে আমার কাছে মনে হয়েছে যে মোর মানে বেটার দেন বিএনপি জামাত এনসিপি অ্যালায়েন্স। ওকে, আমি এই জায়গাটাতে একটু বুঝতে চাইতেছি যে আপনার শুধু জামায়াতের সাথে যাওয়ার ব্যাপারেই যে রিজার্ভেশনটা, সেই রিজার্ভেশনটা কেন ছিল? মানে আপনি বিএনপির সাথে জোটের ব্যাপারে আমরা শুনেছি যে আপনার আপত্তি ছিল না। আপনি তো নিজের মুখে এখন বললেন যে আপনি এটাকে বেটার মনে করেন। আপনি মনে করছেন যে আপ বা গণপরিষদের সাথেও যদি আপনাদের একটা জোট হইতো, যে তৃতীয় জোট ছিল, শুধু জামায়াতের ব্যাপারে আপনার এই রিজার্ভেশন কেন জনাব মাহফুজ আলম? মানে এইটার কি কোনো ব্যাখ্যা আছে? এটা কি আপনার ব্যক্তিগত কোনো? আচ্ছা, তো এটা আসলে ব্যক্তিগত বিষয় না। জামাতের সাথে যাওয়ার বিষয়টা আসলে জামাতের সাথে যাওয়া এবং জামাতের সাথে আন্দোলন করা, এটা যদি আমি যদি ব্যক্তিগত বিরোধী হইতাম, তাহলে আমি অভ্যুত্থানের সময় জামাতের সাথে ওই সময় যোগাযোগ ছিল না। ওই সময় শিবিরে যারা দায়িত্বে আছেন তাদের সাথে যোগাযোগ ছিল, তাদের সাথে কথা বলে আমরা কোঅর্ডিনেট করে অভ্যুত্থানের কাজটা করতাম না। ফলে এটা ব্যক্তিগত বিষয় নয়, বরং এটা হচ্ছে যে রাজনৈতিক যে বাস্তবতা বাংলাদেশে এখন প্রবেশ করছে, সেখানে হচ্ছে এনসিপি কে মানুষ দেখতে চায় একটা থার্ড অপশন আকারে, যে বিএনপি, জামাত অথবা পুরাতন যারা রাজনৈতিক দল আছে এর বাইরে একটা অপশন থাকবে। নতুন পলিটিক্যাল বন্দোবস্ত, যে শব্দগুলি আমরা আপনার কাছ থেকে পুরো শুনছি, বিএনপির সাথে গেলে বন্দোবস্ত আর পলিটিক্যাল বন্দোবস্ত দুইটা আরো বেশি করে হারায় যেত না? আপনারা পরিবারতন্ত্রের কথা বলছেন, আপনারা বলছেন যে একটা জায়গা থেকে গণতান্ত্রিকভাবে উত্থানের কথা। বিএনপির সাথে গেলে তো এটা আরো বেশি হারাইতো, ইজন্ট ইট? না, সেটা আমি তো বললাম, সেটা বিএনপির সাথে যাওয়া, জামাতের সাথে যাওয়া প্রশ্নটা তখনই আসে যখন আপনি আলাদাভাবে দাঁড়াইতে পারতেছেন না। হ্যাঁ, এটা তো ধরে নেওয়া নাই, গিভেন না। বরং জুলাই পদযাত্রার পরে এনসিপির সম্ভাবনা ছিল 100-র উপরে আসনে তারা মানুষের সাপোর্ট পাওয়ার সেই সম্ভাবনা ছিল। মানুষ এক সময় তো মানুষ ভাবছে যে বিএনপি জামাতকে, ছাত্ররা আবার ক্ষমতায় আসতেছে। সো ওই যে ওখান থেকে যে মানে একবারে গড়িয়ে গড়িয়ে আজকে এই পর্যন্ত আসা, সেই আমি তো বললাম এই পুরা যাত্রাটা এখানে বাধ্য হয়ে যখন আপনি বিএনপি জামাতে যাচ্ছেন, আমি বলছি ওখানে আপনি দেখবেন কি, আপনি দীর্ঘমেয়াদে যদি রাজনীতি করেন আপনি দেখবেন আপনার চরিত্রটা বজায় থাকতেছে কিনা। আপনার কি
এই কথা কখনো মনে হয়েছে যে ক্লিনটন ফাউন্ডেশনে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে নিয়ে গেলেন এবং সবার সামনে পরিচয় করে দিলেন, যে অনেকেই ভাবেন যে জুলাই আন্দোলনটা আসলে এমনি এমনি হয়েছে, এটার পিছনে কোনো একটা ডিজাইন ছিল না, এবং একটা মেটিকুলাস ডিজাইন এবং মাস্টারমাইন্ড জাতীয় শব্দ তিনি ব্যবহার করেন, এবং বর্তমানে যিনি প্রেস সচিব আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের, তিনিও আসলে আপনাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে এখানের মধ্যে আমার একটা লাইন, আপনার একটা লাইন আমার খুব মনে আছে, এটা আমার কাছে খুব স্ট্রাইকিং লাইন মনে হয়। আর সেই লাইনটা হচ্ছে জুলাইয়ের পর পর আপনাকে যখন প্রশ্ন করা ছিল আপনি এখন কি করবেন, আপনি বলছিলেন যে আমি ঘুমাবো। তখন বাংলাদেশের মানুষ, আমরা যারা সাধারণ মানুষ আছি, তাদের কাছে কিন্তু আপনার অবস্থান এবং যারা জুলাইতে যারা আন্দোলন করেছে তাদের সবার অবস্থান হচ্ছে এক একজন জাতীয় বীরের। আপনার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে, আপনি জানেন যে জাতীয় বীরের মর্যাদা মানে পাওয়া। তো সেই জায়গায় কি আপনার কাছে এটা মনে হয় যে আপনাকে যখন সিঙ্গেল আউট করা হলো, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যে আপনাকে মাস্টারমাইন্ড বললেন বা বললেন যে এটার মেটিকুলাস ডিজাইনটা ওর করা, এরকম একটা ধারণা যখন দিলেন, শফিক সাহেব যখন আপনার এরকম একটা ইন্টারভিউ নিলেন, মানে এইটা কি আপনার পলিটিক্যালি হেল্প করলো নাকি আপনাকে আরেকটু আইসোলেটেড করলো? কি মনে হয় আপনার, জনাব মাহফুজ আলম? আমার অনেক কথা তো আপনি বললেন, কিন্তু আমার যেটা আমি মনে হচ্ছে যে আমি আসলে আমার কাজটা করছি। আমি আসলে সিঙ্গেল আউট হইতে চাই নাই, কেউ আমাকে করুক এটাও চাই নাই। অবশ্যই এটা আমার পলিটিক্যাল জার্নিকে অনেক ক্ষেত্রেই আমাকে বাধাগ্রস্ত করছে।